আমি কাউকে মারি না। ঋত্বিক কাঁপা গলায় বলল, তাহলে সবাই কেন বলে তুমি ভূত? মহিলা উত্তর দিলেন, আমি শুধু তাদের নিয়ে যাই। কোথায়? মহিলা ধীরে ধীরে ট্রেনের শেষ কামরার দিকে আঙুল তুললেন। যারা আমার ডাকে সাড়া দেয়। ঠিক তখনই শেষ কামরার দরজা নিজে থেকেই খুলে গেল। নমস্কার, আমি রোহিত। আপনারা দেখছেন রাতের রহস্য। আজকের ঘটনা বেগুনকদর শেষ ট্রেন যাত্রী পার্ট 2। আপনারা আগের পর্বে দেখেছিলেন অবিশ্বাস মানুষকে এক শেষ পর্যায়ে এনে ফেলে, ঠিক যেমনটি ঘটেছিল ঋত্বিক সেনের সঙ্গে। যারা এখনও প্রথম পর্ব দেখনি তারা এখনই প্রথম পর্বটি দেখে আসুন, না হলে দ্বিতীয় পর্বটা বুঝতে পারবে না। তাই এখনই যাও, গিয়ে শুনে আসো। তাহলে শুরু করা যাক বেগুনকদর শেষ ট্রেন যাত্রী পার্ট 2। ঠিক তখনই শেষ কামরার দরজা নিজে থেকেই খুলে গেল। ভেতরে অন্ধকার, শুধু একটা পুরনো কাঠের বেঞ্চ, আর বেঞ্চের ওপরে পড়ে আছে ঋত্বিকের ব্যাগ, যেটা সে এখনো কাঁধে ঝুলিয়ে রেখেছে। সে তাড়াতাড়ি নিজের কাঁধে হাত দিল। ব্যাগ নেই, কখন হারিয়ে গেছে সে টেরই পায়নি। তার বুকের ভেতর ধড়ফড় করে উঠল। ঠিক তখনই শেষ কামরার অন্ধকার থেকে একটা ছোট্ট ছেলে বেরিয়ে এলো। 10-11-র বেশি নয়। সে মৃদু হেসে বলল, তুমিও কি বাড়ি ফিরতে পারোনি? ঋত্বিক কিছু বলার আগেই ছেলেটা ফিস করে বলল, এখানে সময় থেমে যায়। আমি 1983 সাল থেকে অপেক্ষা করছি। তারপর এক এক করে আরও মানুষ বেরিয়ে আসতে লাগলো। কেউ 1978, কেউ 1991, আবার কেউ 2004। প্রত্যেকের মুখে একটাই কথা, শেষ ট্রেনে একবার উঠেছিলাম, তারপর আর বাড়ি ফেরা হয়নি। ট্রেনটা ধীরে ধীরে চলতে শুরু করলো। ঋত্বিক দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা নেই। যে দরজা দিয়ে সে উঠেছিল সেটা যেন কখনো ছিলই না। আর তখনই ট্রেনের শেষ প্রান্ত থেকে একটা পরিচিত গলা ভেসে এলো। সে তাকিয়ে দেখল, এবার সেই মানুষটা যে দেখতে ঠিক তার মতো। সে এবার বলল, তুই দেরি করে ফেলেছিস। এখন তুই এই ট্রেনের পরের যাত্রী নয়। একটু থেমে সে ধীরে ধীরে হাসল। তারপর বলল, তুই এই ট্রেনের পরের রক্ষক। ট্রেনটা চলতে শুরু করেছে, কিন্তু জানালার বাইরে কোনো গাছ নেই, কোনো গ্রাম নেই, শুধু ঘন কালো কুয়াশা। মনে হচ্ছে এই ট্রেন পৃথিবীর কোনো রেল লাইনে চলছে না। ঋত্বিকের বুকের ভেতরটা ধড়পড় করছে। হঠাৎ ট্রেনের লাউড স্পিকার বেজে উঠল। ঋত্বিক শুনতে পেল একটা বৃদ্ধ মানুষের গলা। যদি বাঁচতে চাও তাহলে শেষ কামরার মেঝের নিচে লোহার বাক্সটা খুঁজে বার করো। ঋত্বিক শেষ কামরার ভাঙা মেঝে খুলতেই একটা মরিচা ধরা লাল সিন্দুক দেখতে পেল। অনেক কষ্টে ঢাকনা খুলতেই ধুলোয় ঢাকা হলদে হয়ে যাওয়া কিছু সরকারি দস্তাবেজ, রেলের অফিসিয়াল রিপোর্ট, আর লাল কাপড়ে মোড়া একটা পুরনো ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় লেখা, স্টেশন মাস্টার অমল চক্রবর্তীর ব্যক্তিগত ডায়েরি। নিচে তারিখ 16 জুলাই 1967।
ঋত্বিক পড়তে শুরু করলো। আজ রাতেও লোকজন বলছে প্ল্যাটফর্মে এক সাদা শাড়ি পরা মহিলাকে দেখা গেছে। আমি এসব বিশ্বাস করি না, তবু আজ নিজেই পাহারা দেব। কারণ গত 3 মাসে 4 জন মানুষ নিখোঁজ হয়েছে, তাদের কারো দেহ পাওয়া যায়নি। ঋত্বিক দ্রুত পরের পাতা উল্টালো। রাত 12:01। একটা ট্রেন এলো, কিন্তু সেই ট্রেনের নম্বর ভারতীয় রেলের কোনো তালিকায় নেই। ড্রাইভার নেই, গার্ড নেই। তবু ট্রেনটা নিজে নিজেই প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। ঋত্বিকের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ ঠিক এই দৃশ্যটাই সে কিছুক্ষণ আগে নিজের চোখে দেখেছে। পরের পাতায় ডায়েরির লেখাগুলো আর গোছানো নেই। মনে হচ্ছে লেখার সময় লেখকের হাত কাঁপছিল। আমি তাকে দেখেছি, সে ভূত নয়, সে কাউকে হত্যা করে না। সে শুধু অপেক্ষা করে যারা লোভে, কৌতূহলে অথবা অহংকারে শেষ ট্রেনে ওঠে তাদের যাদের 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 ঋত্বিকের নিঃশ্বাস ভারী হয়ে উঠল। সে দ্রুত শেষ কয়েকটা পাতা খুলল। সেখানে একটা সরকারি রিপোর্ট, রেলের সিল মারা। কিন্তু অদ্ভুতভাবে রিপোর্টের অর্ধেক অংশ কালো কালি দিয়ে মুছে দেওয়া হয়েছে। শুধু নিচের কয়েকটা লাইন পড়া যায়। স্টেশনটি আপাতত বন্ধ ঘোষণা হলো। ঘটনার প্রকৃত কারণ প্রকাশ করা যাবে না, সব নথি গোপন রাখা হবে। ঠিক তার নিচে স্টেশন মাস্টারের নিজের হাতের লেখা শেষ নোট। কালি শুকিয়ে বাদামি হয়ে গেছে। যদি কেউ এই ডায়েরি পড়ে থাকো, তাহলে আমার একটা অনুরোধ, মহিলাটিকে অভিশাপ দিও না, কারণ সেই ট্রেনে বন্দি। আসল অন্ধকার ট্রেনের ভিতরে নয়, ইঞ্জিনে। ঋত্বিকের হাত কেঁপে উঠল। ইঞ্জিন? সে তো এতক্ষণ ইঞ্জিনটাই দেখেনি। ট্রেনের সামনের দিক থেকে কেউ হাঁটছে, ধীরে, ভারী ধাতব শব্দ তুলে। প্রতিটি পদক্ষেপে ট্রেনের আলো একবার নিভে যাচ্ছে, আবার জ্বলছে। সব যাত্রীরা একসঙ্গে মাথা নিচু করে ফেলল। সাদা শাড়ি পরা সেই নারী প্রথমবারের মতো ভয়ে কাঁপতে শুরু করলো। তিনি ফিসফিস করে বললেন, না, সে জেগে উঠেছে। ঋত্বিক অবাক হয়ে জিজ্ঞাসা করল, কে? মহিলা চোখ বন্ধ করে কাঁপা গলায় বললেন, যে এই ট্রেন চালায়, যার কোনো মুখ নেই, কিন্তু সে সবার মুখ ধরে আসে। ঠিক তখনই ট্রেনের শেষ মাথায় একটা বিশাল কালো ছায়া। তার মুখ দেখতে ঠিক ঋত্বিকের মতো, কিন্তু তার চোখ দুটো জ্বলছে আগুনের মতো লাল। সে ধীরে ধীরে হাসল আর বলল, ডায়েরি পড়ে ফেলেছ? এবার শেষ পাতাটাও পড়ে নাও। ঋত্বিক কাঁপতে কাঁপতে ডায়েরির একেবারে শেষ পাতা খুলল। সেখানে মাত্র একটি বাক্য লেখা ছিল, যে এই ডায়েরির শেষ পাতা পড়বে, পরের স্টেশন মাস্টার সেই হবে।
স্টেশন মাস্টারের ডায়েরির শেষ লাইন পড়ার পর ঋত্বিকের হাত থেকে ডায়েরিটা মাটিতে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে ট্রেনটা হঠাৎ থেমে গেল, কিন্তু জানালার বাইরে কোনো স্টেশন নেই, কোনো আলো নেই, শুধু অন্তহীন অন্ধকার। হঠাৎ ট্রেনের সামনের দিক থেকে একটা কর্কশ শব্দ ভেসে এলো। সাদা শাড়ি পরা সেই নারী কাঁপা গলায় বললেন, ও তোমাকে ডাকছে। ঋত্বিক জিজ্ঞাসা করল, কে? মহিলা চোখ বন্ধ করলেন। তার চোখের কোণ বেয়ে কালো জল গড়িয়ে পড়ল। তিনি শুধু বললেন, ইঞ্জিন। ঋত্বিক ধীরে ধীরে ইঞ্জিনের দিকে হাঁটতে লাগলো। প্রতিটি কামরা পার হওয়ার সঙ্গে সঙ্গে দেয়ালের রং বদলে যাচ্ছে। নতুন লোহা, পুরনো কাঠ, তারপর রক্তের মতো লাল মরিচা। শেষ দরজার সামনে পৌঁছাতেই দরজাটা নিজে থেকেই খুলে গেল। ইঞ্জিনের ভেতরে কোনো চালক নেই, কোনো কন্ট্রোল প্যানেল নেই, শুধু মাঝখানে একটা পুরনো কাঠের চেয়ার, যেখানে বসে আছে একজন মানুষ, মাথা নিচু, মুখ দেখা যাচ্ছে না। তার শরীরের চারপাশে মোটা লোহার শিকল। মনে হচ্ছে কেউ যেন তাকে বহু বছর আগে এখানে বেঁধে রেখেছিল। ঋত্বিক আস্তে বলল, কে আপনি? লোকটা ধীরে ধীরে মাথা তুলল। ঋত্বিকের বুক থেকে যেন নিঃশ্বাস বেরিয়ে গেল, কারণ লোকটার মুখ দেখতে ঠিক তার নিজের মতো, কিন্তু অনেক বুড়ো। চোখের নিচে গভীর কালি, ঠোঁট শুকিয়ে গেছে। লোকটা মৃদু হেসে বলল, অবশেষে তুই এলি। ঋত্বিক পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পা যেন মেঝেতে আটকে গেছে। লোকটা বলল, ভয় পাস না, আমি তুই, অনেক বছর পরের তুই। ঋত্বিক চিৎকার করে উঠল, অসম্ভব। লোকটা ধীরে ধীরে বলল, আমিও একদিন এই ট্রেনে উঠেছিলাম। আমিও সত্যিটা জানতে চেয়েছিলাম। তারপর এই ট্রেন আমাকে আর যেতে দেয়নি। লোকটা হাত তুলে ইঞ্জিনের ছাদের দিকে দেখালো। সেখানে শত শত নাম খোদাই করা, বছরের পর বছর। 1967, 1974, 1983, 1991, 1904। সব শেষে একটা নাম ধীরে ধীরে নিজে থেকেই ফুটে উঠছে, ঋত্বিক সেন। ঋত্বিক পাগলের মতো দরজার দিকে ছুটল, কিন্তু দরজা তো নেই। চারিদিকে শুধু লোহার দেয়াল। ঠিক তখনই স্টেশন মাস্টারের ডায়েরি নিজে থেকেই খুলে গেল। শেষ পাতার পেছনে আরো একটা লুকোনো পৃষ্ঠা। সেখানে লেখা, অভিশাপ ভাঙার একটাই উপায় আছে। যে মানুষ নিজের প্রাণের বদলে সব বন্দী আত্মাকে মুক্তি দেবে, শুধু সেই ফিরতে পারবে না। ঋত্বিক স্তব্ধ। তাহলে এতদিন ধরে সাদা শাড়ি পরা নারী কাউকে মারছিল না, সে মুক্তি চাইছিল। ঠিক তখনই সেই নারী
ইঞ্জিনের দরজায় এসে দাঁড়ালেন। তার কণ্ঠে প্রথমবার কান্না। তিনি বললেন, আমাকে নয়, ওদের বাঁচাও। ঋত্বিক পিছনে তাকালো। দেখল ট্রেনের প্রতিটি কামরায় যারা এতক্ষণ নিশ্চুপ বসেছিল তারা সবাই এখন তার দিকে তাকিয়ে। কারোর চোখে ভয়, কারোর চোখে অনুরোধ, কারোর চোখে বহু বছরের অপেক্ষা। ঋত্বিক চোখ বন্ধ করল। তারপর ধীরে ধীরে ইঞ্জিনের মাঝখানে থাকা লোহার বড় লিভারটার দিকে এগিয়ে গেল। লোকটা, যে দেখতে তারই মতো, হঠাৎ চিৎকার করে উঠল। না, ওটা ছুঁলে। কিন্তু ইতিমধ্যেই লিভারটা টেনে দিয়েছে। পুরো ট্রেন কেঁপে উঠল। এক এক করে সব কামরার দরজা খুলে গেল। সাদা সাদা অসংখ্য আলো আকাশের দিকে উড়ে যেতে লাগলো। সাদা শাড়ি পরা সেই নারী প্রথমবার মৃদু হেসে বললেন, ধন্যবাদ। তারপর তিনি আলো হয়ে মিলিয়ে গেলেন। ইঞ্জিনের ভেতরে সবকিছু ভেঙে পড়তে শুরু করলো। ঋত্বিকের চোখ ঝাপসা হয়ে আসছে। সে শুধু শেষবার শুনতে পেল দূরে একজন বলছে, পরের স্টেশন মাস্টার, বেগুন কদর। ঋত্বিক ধীরে ধীরে চোখ খুলল। সে শুয়ে আছে বেগুন কদর রেল স্টেশনের প্ল্যাটফর্মে। সকাল হয়ে গেছে। চারিদিকে মানুষ, রেল পুলিশ, স্টেশনের কর্মীরা। একজন বললেন, আপনি সারা রাত এখানেই অজ্ঞান হয়ে পড়েছিলেন। ঋত্বিক চারিদিকে তাকালো। সবকিছু স্বাভাবিক। কোনো ট্রেন নেই, কোনো সাদা শাড়ি পরা নারীও নেই। শুধু তার হাতের মুঠোয় শক্ত করে ধরা একটা পুরনো হলদে হয়ে যাওয়া ডায়েরির ছেঁড়া পাতা। সেখানে লেখা, অভিশাপ শেষ হয়েছে নাকি আবার শুরু। ভোর হয়েছে। বেগুন কদর আবার স্বাভাবিক। একজন মানুষ হাঁটছে, চা বিক্রি করছে। ট্রেন আসছে, ট্রেন চলে যাচ্ছে। কেউ জানেই না মাত্র কয়েক ঘন্টা আগে এই প্ল্যাটফর্মে কি ঘটে গেল। ঋত্বিককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা বললেন শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। সম্ভবত অতিরিক্ত মানসিক চাপে অজ্ঞান হয়ে গিয়েছিল। ঋত্বিক কাউকে কিছু বলল না, কারণ সে যা দেখেছে তা বললেও কেউ বিশ্বাস করবে না। দুদিন পর কলকাতায় ফিরে ঋত্বিক ক্যামেরার ফুটেজ কম্পিউটারে কপি করতে শুরু করলো। কিন্তু অদ্ভুত ব্যাপার, সারা রাতের রেকর্ডিংয়ের মধ্যে শুধু প্রথম 10 মিনিট আছে। তারপর এক টানা কালো পর্দা। শেষ ফ্রেমে শুধু 1 সেকেন্ডের জন্য দেখা গেল ঋত্বিক একা দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। তার সামনে কেউ নেই। তাহলে সে কার সঙ্গে কথা বলছিল? তখনই কম্পিউটারের স্পিকারে কোনো ভিডিও না চললেও একটা শব্দ ভেসে এলো, ধন্যবাদ। ঋত্বিক চমকে উঠল। কিন্তু এই প্রথম সেই কণ্ঠে কোনো ভয় ছিল না, শুধু মুক্তির শান্তি। ঋত্বিক সিদ্ধান্ত নিল সেই ঘটনা নিয়ে সে কোনো ভিডিও বানাবে না। ডায়েরির শেষ পাতাটা সে একটা লোহার বাক্সে ভরে তালা লাগিয়ে রেখে দিল। আর কখনো বেগুন কদরে যাবে না।
6 মাস কেটে গেল। একদিন রাত ঠিক 12:01। ঋত্বিকের ফোনে একটা নোটিফিকেশন এলো, শুধু একটা ভিডিও ফাইল। ফাইলের নাম লাস্ট ট্রেন 1967। ঋত্বিক অবাক হয়ে ভিডিওটা চালু করলো। ভিডিওতে দেখা যাচ্ছে বেগুনকদর স্টেশন, ঠিক সেই প্ল্যাটফর্ম, কিন্তু ক্যামেরাটা কে ধরেছে তা বোঝা যাচ্ছে না। ভিডিও ধীরে ধীরে এগোতে লাগলো। হঠাৎ ফ্রেমের এক কোণায় একজন মানুষ হাঁটছে। ঋত্বিক জুম করলো। তার বুকের ভেতরটা যেন থেমে গেল, কারণ সে মানুষটা আর কেউ নয়, ঋত্বিক নিজেই। কিন্তু ভিডিওর নিচের তারিখ লেখা 17 জুলাই 1967। অসম্ভব, ঋত্বিকের তো জন্মই হয়নি তখন। ভিডিওর শেষে একটা মানুষ ক্যামেরার একেবারে সামনে এসে দাঁড়ালো। মুখ দেখা যাচ্ছে না। সে কাঁপা গলায় বলল, অভিশাপ শেষ হয়নি, শুধু রক্ষক বদলেছে। তারপর লোকটা ধীরে ধীরে মুখ তুলল। ঋত্বিক আতঙ্কে চেয়ার থেকে উঠে দাঁড়ালো, কারণ এই মুখটা তার নিজের, কিন্তু অনেক বুড়ো, ঠিক সেই মানুষটার মতো যাকে সে ট্রেনের ইঞ্জিনে দেখেছিল। ঠিক তখনই ফোনে আর একটা মেসেজ এলো, শুধু একটা লাইন, আগামী 17 জুলাই রাত 12:01 বেগুনকদর শেষ ট্রেন আবার আসবে। ঋত্বিক জানালার বাইরে তাকালো। দূরে অন্ধকারের মধ্যে একটা ট্রেনের হুইসেল শোনা গেল, কিন্তু তার শহরের পাশ দিয়ে তো কোনো রেল লাইনই নেই। সে ধীরে ধীরে জানালাটা বন্ধ করতে গেল। ঠিক তখনই জানালার কাঁচে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল, কিন্তু ওটা তার প্রতিচ্ছবি ছিল না। কাঁচের ওপাশে একজন মানুষ দাঁড়িয়েছিল। তার মুখ ঠিক ঋত্বিকের মতো। সে ধীরে ধীরে ঠোঁটে আঙুল রাখলো আর ফিসফিস করে বলল, চুপ, ট্রেনটা এসে গেছে। আজ বেগুনকদর রেল স্টেশনকে ঘিরে নানান রহস্যময় লোককথা প্রচলিত রয়েছে। এই গল্পটি সেই কিংবদন্তি থেকে অনুপ্রাণিত। কিন্তু যদি কোনো দিন গভীর রাতে কোনো নির্জন স্টেশনে দাঁড়িয়ে দূরে একটি ট্রেনের হুইসেল শুনতে পান, একবার ঘড়ির দিকে তাকাবেন। যদি সময় হয় রাত 12:01, তাহলে শেষ ট্রেনের জন্য অপেক্ষা করবেন না। আমাদের গল্প এখানেই শেষ হলো। শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার আগের গল্পগুলো শোনেননি তারা অবশ্যই শুনবেন এবং এর প্রথম পর্বটা অবশ্যই শুনুন। আমাদের রাতের রহস্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। কমেন্টে জানান আপনাদের মতামত, কেমন লাগলো শুনতে, এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।